সঞ্চিতা চক্রবর্তীর লেখা গল্প আয়না। মায়ের সীতাহারটার প্রতি মিলির লোভ বহুদিনের। পুরনো দিনের জিনিস হলেও কি দারুণ ডিজাইন। দুই বোনের বিয়ের সময় কিছু গয়না খরচ হলেও মিলির ধারণা মার কাছে এখনও প্রচুর গয়নাই আছে। মিলি আর ওর বোন তুলির বিয়ের সময় আর কী বা এমন কিছু পেল। গত মাসে দাদার বিয়েতে উপস্থিত থাকতে পারেনি তুলি। ওর বর ছুটি ম্যানেজ করতে পারলো না শেষ পর্যন্ত, তাই বেচারির আর আশা হয়নি। তবে মিলি এখান থেকে বোনকে প্রতি মুহূর্তের আপডেট দিয়ে গেছে। বাবা যে নতুন বালা জোড়া দিয়ে বৌমাকে আশীর্বাদ করেছে, মা ঘরে বউ ঢোকার সময় শুধু নোয়া বাঁধানো দিতে চাইলেও বাবা আর কাকিমণির চাপে পড়ে শেষ পর্যন্ত যে মানতাসাটাও দিতে বাধ্য হয়েছে, সেসব বলতে বলতে ওর গলা প্রায় ভারী হয়ে আসছিল। আজ সকালে তুলি আর ওর বর দুই ছেলে মেয়ে নিয়ে কলকাতায় ঢুকছে। বাপের বাড়িতে যাবে বিকেলের দিকে। দুই বোনে কথা হয়েই আছে, দুজনেই এবার একসাথে ওই বাড়িতে কটা দিন থেকে আসবে। মিলির বর প্রমথেশ নির্বিরোধী ভালো মানুষ, বউকে হাড়ে মজ্জায় চেনে। ফোনে শালি আর গিন্নির কথোপকথন শুনেই প্রমাদ গুনেছিল। আজ যখন মিলি বাপের বাড়িতে যাবে বলে দুপুরবেলায় ব্যাগ গোছাচ্ছিল, তখন বিছানায় শুয়ে প্রমথেশ খবরের কাগজখানা উল্টে পাল্টে দেখছিল। তোমরা যে দুই বোনে মিলে তোমাদের আন্ডা বাচ্চার সমেত আজ বিকেলবেলায় ওই বাড়িতে গিয়ে হাজির হবে, সেটা কি মা অথবা তোমার ভাইয়ের বউ জানে? নিজের বাড়িতে যাব সেটা আবার আগে থেকে জানানোর কি আছে? মুখ বাঁকিয়ে উত্তর দেয় মিলি। কিন্তু তাদেরও তো নিজস্ব কোনো প্রোগ্রাম থাকতে পারে। ওদের সবে মাসখানেক হলো বিয়ে হয়েছে। যদি তারা বাড়িতে না থাকে, আমার মনে হয় কোথাও যাওয়ার আগে সব সময় একবার সেখানে ফোন করে তারপর বাড়ি থেকে বেরোনোটা ভালো। তুমি থামো তো, দুম করে গিয়েই দেখতে হয় ওরা মা বাবাকে যত্ন আত্তি করে রেখেছে কিনা। আর বাড়ি থাকবে না মানে? বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকতে তাদের ফেলে ওরা বেরিয়ে যাবে হুটহাট? প্রমথেশ কাগজখানা মুড়ে বালিশের পাশে রেখে বলে, আরে বাবা, দূরে কোথাও না যাক, অন্তত রোববারের বিকেলে বউয়ের সঙ্গে একখানা সিনেমা তো দেখতে যেতেই পারে ছেলেটা। মিলি গলার স্বর চড়িয়ে বলে, তাহলেও তো আমার মা বাবাকে ঘন্টা 3-4 অন্তত বাড়িতে একাই থাকতে হবে। তার মানে তোমার ভাইয়ের বউ এখানে তোমার মা বাবা 24 ঘন্টা আয়া হয়ে এসেছে? তার নিজস্ব কোনো জীবন নেই? তা কেন থাকবে না? আমরা অমন খারাপ ননদ নই, কিন্তু তাই বলে নিজের ফুর্তির জন্য মা বাবার কোনো অসুবিধা আমরা মেনে নেব না। তারপর দুই মেয়েকে তৈরি করতে দুমদাম করে পা ফেলে ও ঘরে চলে যায়। প্রমথেশের শালা নিরঞ্জন আর তার নতুন বউ তিয়াশার প্রতি মায়াই লাগে। বছর 25-এর মেয়েটা বড় আপন করে নিয়েছে সবাইকে। শুধু বেঁকে বসে আছে এই দুই মেয়ে আর তাদের মা। তাদের কিসে যে সমস্যা আর কিসে তারা খুশি হবে, এই ক্যালকুলেশন করতে করতে নতুন বউটা একেবারে নাজেহাল হয়ে গেল। এবারে 3-4 দিন এই দুজনে মিলে ওদের হাড় মাস ভাজা করে খাবে, মনে মনে বলে প্রমথেশ। তারপর কেয়া আয়া সেন্টারের নম্বরটা মোবাইলে খুঁজতে থাকে। বউয়ের মা ঠিক মতো আদর যত্ন পাচ্ছে কি না দেখার চক্করে তার 76 বছরের মাকে তো আর বাড়িতে একা ফেলে সে অফিসে বেরোতে পারে না। তাই আগের বারে এসে কাজ করে যাওয়া মালতী দিকে এখানে কাজে বহাল করার চেষ্টায় লেগে পড়ে। মিলির অবশ্য এখন সেসব দিকে ভেবে দেখার সময় নেই। ও জানে প্রমথেশ কিছু একটা করে নেবে, ওসব দিকে তার মাথা না ঘামালেও চলবে। দুই মেয়ের হাত ধরে মিলি বাপের বাড়ির দিকে রওনা দিল। বাপের বাড়ির পাড়ার গলির মোড়েই তুলির সঙ্গে দেখা হয়ে গেল। ওরাও ট্যাক্সি থেকে নামছিল। ওর বর গৌরব দিল্লিতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। দুই বোনে মিলে হৈ হৈ করতে করতে বাড়িতে ঢুকলো। তখন বাড়িতে বিকেল 4:30। মিনতি সাহা জানাই ছিল মেয়েদের আসার খবর, কিন্তু কাউকে কিছুই বলেননি। ওদের বাবা তপনবাবুকে তো কোনো মতেই খবর দেবেন না ঠিকই করে নিয়েছিলেন। বুড়োর বড্ড বার বেড়েছে, সব সময় বৌমা বৌমা করছে। এই লোকটার চাপেই ওনার অত স্বাদের মানতাসাটা বেরিয়ে গেল। ভেবে রেখেছিলেন মিলির বড় যে মেয়েটা 12-এ দিতে চলেছে কটা বছর বাদেই, ওর বিয়েতেই এটা দেবেন। দেওরা নির্বোধ বরের চাপে সেটার হতে পারল কই। তখন থেকেই মনে মনে রাগ পুষে রেখেছেন মিনতি দেবী। তার সঙ্গে যুক্ত হয়েছে ওই নিরুর বউ নিয়ে বুড়োর আধিক্যতা।
তার বৌমার মতো আদা চা কেউ নাকি করতে পারে না। সর্ষে ইলিশটা নাকি বৌমার হাতেই সব থেকে ভালো খোলে, গা জ্বলে যায়। দিন 15 আগে আবার ঢং করে শ্বশুরের জন্মদিনে পাঞ্জাবি কেক এনে হাজির করেছিল। দুপুরে এলাহি খাবারের সাথেই ছিল পায়েসের আয়োজন। তারপর থেকে তপনবাবু বৌমাকে মা বলে ডাকতে শুরু করেছেন। ছেলেটাও বাপের মতো মেনিমুখো। ভাবচক্কর দেখে মাথা ঘুরতে থাকে ওনার। এবার মেয়েগুলো আসলে ওনার যা আছে সব দুজনের মধ্যে ভাগ করে দিয়ে দেবেন ভেবে রেখেছেন। বাড়িতে অত লোকজন একসাথে হাজির হতে দেখে নিরঞ্জন আর তার বউ ঘাবড়ে যায়। অবাক হয়ে তিয়াশা বলে, ছোটদি, বড়দি, তোমরা একসাথে? ছোটদি, তুমি কবে এলে কলকাতায়? তুলি গলা তুলে উত্তর দেয়, আজ সকালেই কলকাতায় ঢুকেছি। আর নিজের বাড়িতে আসবো সে কি আবার বলে আসতে হয় নাকি? নিরঞ্জন বলতে গেল, তা না হয় আসলে, আর আধ ঘন্টা দেরি হলে আমরা হয়তো বেরিয়ে যেতাম। পাশ থেকে আটকে দেয় তিয়াশা। বলে, ওসব কথা বলার দরকার নেই। সিনেমা না হয় আমরা পরে আর একটা দিন যাব। তারপর ঢুকে পড়ে রান্নাঘরে। চায়ের জল চাপায় গ্যাসে। এই সিনেমাটা দেখতে যাওয়ার প্ল্যান গত 4 দিন ধরে ওরা করেছিল, কিন্তু এখন এত লোক বাড়িতে এসে গেছে, নিরঞ্জনকে ডেকে গলির মোড়ের দোকানটায় সিঙ্গারা আনার জন্য পাঠায়। কিছুক্ষণের মধ্যেই চা আর সিঙ্গারা নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে হাজির হয়। তুলির বর চায়ের কাপে চুমুক দিয়ে বলে, বাবা কিন্তু ঠিকই বলেছিলেন, তিয়াশা আদা চাটা সত্যিই দুর্দান্ত বানায়। মিলি মুখে দিয়ে বলে, ঠিকঠাকই হয়েছে, তবে মনে হয় মিষ্টিটা একটু বেশিই হয়ে গেছে। মিনতি দেবী ততক্ষণে হালে পানি পান। এই কথাটা তুই একদম ঠিক বলেছিস, আমারও সেটাই মনে হয়। বৌমা চায়ে মিষ্টিটা একটু বেশিই দিয়ে থাকে। এরপর থেকে চায়ে মিষ্টি কম করে দিও, বুঝলে? তিয়াশা ঘাড় নাড়ে। বউ ছেলে মেয়েকে রেখে গৌরব ফিরে যায় ওর নিজের বাড়িতে। রাতের খাবারের লিস্ট শুনেই তপনবাবু ছেলেকে ডেকে বলেন, ওরা যে কটা দিন থাকবে সে কটা দিনের জন্য অন্তত রাধুর মাকে রেখে দে, নয়তো বৌমা পেরে উঠবে না। তোর মার যা ভাবগতিক দেখছি, সে তেমন কোনো হেল্প করবে বলে আমার মনে হয় না। 9-10 জন লোকের জল খাবার, বারে বারে চা, দুপুরবেলা রাত্রিবেলা খাবার, এত কিছু কি একজনের পক্ষে করা সম্ভব? তুই বাজার যাওয়ার পথে রাধুর মাকে একবার ডাক দিয়ে যাস, বলিস আমি ডেকেছি। এ কথা কানে যেতেই উঠে আসেন মিনতি দেবী। নাকি নাকি সুরে বলতে থাকেন, 9 মাসে 6 মাসে ছোট মেয়েটা কলকাতায় আসে, বড়টাও তেমন আর আসার সময় পায় না। এই কদিন ওরা বাড়িতে এসে রাঁধুনির হাতে রান্না খাবে। তপনবাবু গম্ভীর মুখে বলেন, তাহলে তোমরা সবাই মিলে হাতে হাতে বৌমাকে সাহায্য করো। তোমরা সাহায্য করলে 3-4 জনে মিলে রান্নাটা ধরলে খুব ভালো মতোই হয়ে যাবে। মিলি এগিয়ে এসে বলে, মার বয়স হয়েছে বাবা, মা পারবে না কি এত কিছু? তা তোদের তো হয়নি, তোরা তাহলে মেয়েটাকে হাতে হাতে কর। না, আমার মেয়েরা কটা দিনের জন্য বাপের বাড়ি এসেছে, ওরা কুটোটি নাড়বে না। গোঁজ হয়ে বসে থাকেন মিনতি সাহা। বাবা ছেলে বোঝে পরিস্থিতি মোটেই সুখকর হবে না। মিলি ওর বড় মেয়েকে দিয়ে রান্নাঘর থেকে ডাকিয়ে আনে তিয়াশাকে। বলে, কি বৌদি, তুমি কটা দিন আমাদের রেঁধে খাওয়াতে পারবে না? বাবা দাদা তো রাঁধুনি ঠিক করতে চাইছে, আমরা কিন্তু তোমার রান্না খেতেই এসেছি। এতগুলো মানুষের রান্না? ঢোক গেলে তিয়াশা মুখে হাসি নিয়ে বলে, কেন পারবো না দিদি, ঠিক হয়ে যাবে। তপনবাবু আড়ালে মেয়েটার মাথায় হাত রেখে বলেন, তুই যতই ভালো রান্না কর মা, কিছুতেই তোর শাশুড়ি আর ননদদের মন গলাতে পারবি না। তোরা মেয়েরা সবসময় এই ভুলটাই সব থেকে বেশি করিস। তোরা ভাবিস নিজের সুখ আহ্লাদ আরাম বিসর্জন দিয়ে শ্বশুরবাড়ির লোকজনের জন্য প্রাণপাত করলেই বুঝি তাদের মনটা পাওয়া যাবে, কিন্তু তা হয় না রে। দিয়ে তুই কখনো কাউকে খুশি করতে পারবি না। যে খুশি হওয়া সে অল্পেই খুশি হয়, তার জন্য বিশেষ কিছু করতে হয় না, কারণ সেই তো নিজের লোক। যাই হোক, ভাতের হাঁড়ি একা নামাতে যাবি না, আমায় বা নীরুকে ডাক দিবি, বুঝলি? তিয়াশা সবটুকুই বুঝতে পারে, কিন্তু কী বা তার করার আছে। নিরঞ্জনের খারাপ লাগে। রান্নাঘরে গলদঘর্ম হয়ে বউটা কাজ করছে, ওকে সাহায্য করবে বলে ওখানে যায় সে।
দুজনে গল্প করতে করতে হাতে হাতে কাজ করলে ক্লান্তিটা একটু কম মনে হবে। খেতে বসে আলু ফুলকপির ডালনাটা মুখে তুলে তুলি মুখ বিকৃত করে বলে, উহ মা গো, কি ঝাল দিয়েছো। মিলি মুখ টিপে হেসে বলে, বরের সঙ্গে গল্প করতে করতে রান্না করলে এই হয়। এই দাদা, তুই কাল থেকে কাজের সময় রান্নাঘরে ঢুকবি না তো। যদিও তার নিজের মুখে তরকারিটা মন্দ লাগেনি, কিন্তু তখন সে কথা বললে তুলির মান সম্মান থাকে না। তিয়াশা রাতে খাওয়া দাওয়া শেষে ছাদে উঠে দাঁড়িয়ে থাকে, ভাবে কি অদ্ভুত আমরা মেয়েরা। নিজে বা নিজের মেয়ে বোন যখন শ্বশুরবাড়ি যায় তখন আশা করি তাকে মাথায় তুলে রাখা হবে, অথচ নিজে যখন সেই শ্বশুরবাড়ির লোকজনের ভূমিকায় অবতীর্ণ হয় তখন তারাই আবার পরিবারের নতুন আসা মেয়েটার সাথে কত নীচ ব্যবহার করে। কতটা বৈপরীত্য থাকে মানুষের চিন্তার মধ্যে। পরের দিন সকালবেলায় উঠেই চোখ ছানা বড়া হয়ে যায় তপনবাবুর। দুই মেয়ে মিলে অনলাইনে অর্ডার দিয়ে 2-3 রকম কাঁচা মাছ মাংস নিয়ে এসে হাজির। নীরুর অফিস আছে, ও সকাল 9:30টায় বেরোবে। তিয়াশার মুখটা মনে পড়ে মনটা টনটন করে ওঠে ওনার। তপনবাবু মনে মনে ঠিক করে নিলেন কি করবেন। তারপর চায়ের কাপ শেষ করে কাগজটা গিন্নির হাতে তুলে দিলেন। মিনতি সাহা অবশ্য মোটেই বিশ্ব সংসারে কি ঘটে চলেছে তা জানতে আগ্রহী নন। তিনিও কাগজটা সরিয়ে রেখে উৎসাহ ভরে মেয়েদের আলোচনায় মন দিলেন। তপনবাবু পায়ে পায়ে এগিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, তরকারি ঝুড়িটা এদিকে দে তো মা, আজ বাপ মেয়েতে মিলে রান্নাগুলো নামিয়ে ফেলি। তুমি রান্নাতে ওকে হেল্প করবে বাবা? হ্যাঁ রে নীরু, আমি সবজিগুলো কাটি, তোর হাতে যদি সময় থাকে তবে দেখ যদি কিছুটা হেল্প করতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি বরং মাছ মাংসগুলো ধুয়ে স্নানে চলে যাই। তারপর বউয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আজ আর আমার টিফিনের জোগাড় করতে যেও না, বাইরে খেয়ে নেব। তিয়াশা দেখল রান্নাঘরের সামনে বারান্দায় এসে পড়া এক চিলতে রোদ্দুরের মধ্যে বসে নিপুণ হাতে তার শ্বশুরমশাই সবজি কাটতে শুরু করলেন। ভাগ্যিস বাবা তার ছেলেটা অন্যরকম হয়েছে, না হলে আমি যে কি করতাম, তিয়াশা মনে মনে বলে। আজ দুপুরে ছোট জামাইও খাবে কিন্তু বৌমা, রান্নাটা ঠিক করে করো। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে শ্বশুর বৌমার যুগলবন্দি দেখে মিনতি সাহা মোটেই খুশি হলেন না, বরং তপনবাবুকে বললেন, আজ দুপুরে খাওয়ার পরে আমি আমার গয়নাগুলো কাকে কি দেব সবটা বুঝিয়ে বলবো। সে তোমার জিনিস, তুমি কি করবে ভেবে চিন্তে করো, তবে ভুলে যেও না তুমি 3 সন্তানের মা। 2 মেয়ে জামাই নাতি নাতনিদের নিয়ে সাহাবাড়ি আজ জমজমাট হয়ে উঠেছে। দুপুরে রাজস্বী খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে সন্ধ্যা নাগাদ সকালে না পড়া কাগজটা সবে হাতে নিয়েছেন তপনবাবু। এমন সময় গিন্নি ঘরে ঢুকে আলমারি খুলে গয়নার বাক্সখানা বের করে বসলেন। আশঙ্কিত চোখে তিনি দেখতে লাগলেন 2 মেয়ে হাসি মুখে এসে সোফায় বসল। গৌরবকেও তুলি ছাড়ল না, সেও অনিচ্ছা সত্ত্বেও ওই ঘরেই বসতে বাধ্য হলো। তপনবাবুর চোখের সামনেই মিনতি সাহা তার গয়নাগুলো বের করে কাকে কোনটা দেবেন 2 মেয়েকে বলতে শুরু করলেন। তারপর অফিস থেকে সদ্য ফেরত নীরুর দিকে চেয়ে বললেন, এই বাক্সে লাল কাপড়ে মুড়ে একটা সোনার চেন রেখে দিলাম, তোর ছেলে মেয়ে হলে ওকে পরিয়ে দিস। আজকাল শরীর গতিক ভালো লাগে না রে বাবা, কি জানি কবে কি হয়ে যায়, তাই বলে গেলাম। তারপর তপনবাবুর দিকে চেয়ে বললেন, আমার যা ছিল সব আমি সমান ভাগেই ভাগ করে দিলাম। তপনবাবু গিন্নির সমান ভাগের বহর দেখে মনে মনে খুবই বিরক্ত হলেন। এসব ঠিক হচ্ছে না। মিলি সীতাহারটা পেয়ে খুব খুশি, তুলিও মায়ের থেকে ভারী বালা জোড়া পেয়ে হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। এক ঝলক চেয়ে দেখলেন নীরু নিরাসক্ত হয়ে চুপ করে আছে। তিয়াশাও নিস্পৃহ দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে আছে। তপনবাবু গলা খাঁকারি দিয়ে বললেন, তোমাদের কারো আর কিছু কি বলার আছে? মিলিয়া তুলি আমতা আমতা করে বলল, মা বলছিল বাড়িঘর নিয়েও আলোচনা হবে আজ। গৌরব রেগে গেল এবার, এসব কি বলছো তোমরা? তারপরে তুলির দিকে চেয়ে বলল, আমরা এখানে বছরে কতবারই বা আসতে পারি? এই বাড়িতে বাবা দাদা মা তিয়াশা থাক, এদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই তোমার। ফুঁসে ওঠে তুলি, কেন? এটা আমারও বাড়ি, আমারও অধিকার আছে। মিলি যোগ করে,
এখন কিন্তু কোর্টও বলে দিয়েছে সম্পত্তিতে মেয়েদের অধিকার আছে, তাই বাড়ির ভাগ আমাদের দুজনেরও প্রাপ্য। প্রমথেশ আশা করে এসেছিল জমিয়ে চা খেতে খেতে শ্বশুরমশাইয়ের সঙ্গে কয়েকদান দাবা খেলবে, কিন্তু ঘরে ঢুকে মিলি শেষ কয়েকটা কথা কানে যেতেই বুঝল সব কিছু বড্ড বেসুরে বাজছে। সেও গৌরবের সাথে সহমত পোষণ করে, তাই মিলিকে বলল, এগুলো মাথা থেকে বের করো। আমাদের দুজনেরই নিজের বাড়ি ফ্ল্যাট সবই আছে, বরং তোমার দাদারই এই বাড়িটা ছাড়া আর কিছু নেই। ও তোমাদের একমাত্র দাদা, তার দিকটা চিন্তা করবে না? মিলি কোনোদিনই নিজের স্বার্থের বাইরে গিয়ে কিছু দেখেনি, তাই এসব কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে বলে, তোমার বয়সে পৌঁছালে দাদাও করে নিতে পারবে এসব, কিন্তু তখন আর আমরা নতুন করে ভাগ চাইতে পারবো না। ছেলে বৌমার অসহায় মুখটা এক ঝলক দেখে নিয়ে তপনবাবু দুই জামাইকে থামতে বললেন। তারপর বললেন, ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করে যাব, যাতে এই 3 তলা বাড়িটা 3টে তলা তোমরা 3 ভাই বোন পেতে পারো। প্রমথেশ আপত্তি জানিয়ে ওঠে। ছোট জামাইও বলে, এসবের কোনো দরকার নেই বাবা। কিন্তু মিনতি সাহা তপনবাবুর কথায় সায় দিয়ে বলেন, অনেক বড় দায়িত্ব পালন করলে আজ, সবটা ভাগ বাটোয়ারা হয়ে গেলে এবার আমরা শান্তিতে চোখ বুঝতে পারবো। হ্যাঁ গিন্নি, শান্তিতে চোখ তো বুঝবে, কিন্তু কোথায় যে বুঝবে কে জানে। আমি বাপু এই বাড়িতেই মরতে চাই, তাও তোমার আগেই। মিনতি সাহা গদগদ হয়ে স্বামীর উদ্দেশ্যেই বলেন। তপনবাবু বইয়ের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলেন, সে তুমি সেই সময়ে কোথায় থাকবে কে জানে। এখানেও থাকতে পারো, আবার রাজারহাট বা দিল্লিতেও হতে পারে। প্রমথেশ বোঝে শ্বশুরমশাই হাল হাতে নিতে সবে শুরু করেছেন। মিটিমিটি হেসে তুলির আচরণে বিরক্ত হয়ে বসে থাকা গৌরবের কানে কানে বলে, খেলা ঘুরবে মনে হচ্ছে ভায়া, আমাদের শুধু তবলার ঠেকাটা মেরে যেতে হবে। তারপর হতভম্ব হয়ে বসে থাকা শাশুড়িকে দেখে সামলে উঠে শ্বশুরমশাইকে বলছেন, খামোকা রাজারহাট বা দিল্লিতে গিয়ে মরবো কেন গো? আমি কি ওখানে থাকি নাকি? তারপর মেয়েদের দিকে চেয়ে বলে, তোর বাবা যে কি বলে না, কোনো ঠিক নেই। আরে বাবা গিন্নি, তুমি বুঝলে না আমার কথা। তপনবাবু বোঝাতে চেষ্টা করেন কিছু। কি বোঝার আছে এতে? দিল্লিতে কে থাকে? আমার ছোট মেয়ে। রাজারহাটে কে থাকে? আমার বড় মেয়ে। তো আমি খামোকা তাদের বাড়িতে গিয়ে মরতে যাব কেন? কারণ তুমি আর আমি তো এখন থেকে 4 মাস করে সব ছেলে মেয়ের বাড়িতে গিয়ে থাকবো। এখানে 4 মাস, ও ওদের ওখানে গিয়ে বাকি 8 মাস। তারপর মেয়েদের উদ্দেশ্যে বললেন, যে কটা মাস আমি আর তোর মা তোদের বাড়িতে থাকবো, তখন কিন্তু অসুখ বিসুখ, ডাক্তার, হাসপাতাল, খাওয়া দাওয়া সব দায়িত্ব তোদের। যখন যার কাছে আমরা থাকবো তখন তাকে করতে হবে সব কিছু, আর বাকি দুজন দেখবে সব ঠিকঠাক হচ্ছে কি না। প্রমথের সায় দেয় ওনাকে, বলে, সে তো বটেই বাবা, আমি আর গৌরব আপনার মতে সহমত। মিনতি সাহা বলেন, কিন্তু ওদের বিয়ে হয়ে গেছে, আমার ছেলে থাকতে ওরা করবে কেন? কিরে নিরু, তুই বুঝি আমাদের প্রতি সব কর্তব্য ভুলে গেলি? হ্যাঁ দাদা, এটা কিন্তু মা ঠিক বলছে। এটা বাবা মার বাড়ি, ওরা এখানে থাক জীবনের শেষ দিন পর্যন্ত। তোরা দেখে রাখ, পরে না হয় বাড়ি ঘর নিয়ে আলোচনা করা যাবে। তপনবাবু বলেন, কেন রে মিলি, পরে কেন? আমি তো বলেই দিলাম সবটা পরিষ্কার করে, সব ভাগ সমান সমান। বাড়ি আর আমাদের দায়িত্ব সবটা পুরো 3 ভাগ করলাম তো। কিন্তু বাবা, তোমাদের 4 মাস করে আমার ওই 3 কামরার ফ্ল্যাটে রাখবো কি করে? মিলি প্রমথেশের দিকে সমর্থনের আশায় চেয়ে বলে, কি গো, তুমি বলো কিছু। মেয়েদের লেখাপড়ার খরচ সামলে এত কিছু পারবো আমরা? তুলিও এবার দিদির সাথ ধরে বলে, আমার ফ্ল্যাটে তো খান 2 ঘর, আর বাইরে যা খরচ। কি রে দাদা, তুই কিছু বল। নিরু বোনেদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আমার বলার জন্য কি কিছু বাকি আর আছে? আমি তো বলিনি বাবা মায়ের দায়িত্ব নেব না। তিয়াসও তেমন কিছু বলেনি। তপনবাবু দেখেন মিনতি সাহার মুখটা একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। সেদিকে নজর রেখে মেয়েদের সামনে 2 কদম এগিয়ে জোর গলায় বলেন, তার মানে বাবা মায়ের দায়িত্ব নিতে তোমরা পারবে না, তাই তো? এই গুরুভার দাদা বৌদির কাঁধেই রাখতে চাও, কিন্তু বাবা মায়ের সম্পত্তিতে তোমাদের সমান অধিকার চাই।
সেখানে তোমাদের সমান ভাগ চাই, তাই না? মুখ নিচু হয়ে যায় দুই মেয়ের। প্রমথেশ বলে, তোমাদের দুই বোনের লজ্জা করছে না? অতিরিক্ত লোভ তোমাদের কিভাবে বেআব্রু করে দিল বুঝলে? গৌরবও বলে, কোর্ট শুধু সম্পত্তিতে অধিকার আছে বলে কি থেমেছে? বাবা মায়ের দায়িত্ব আবশ্যক করে দিয়েছে, আর সেটা সকলের জন্য। এখানে ছেলে মেয়ে বলে কোনো বিভেদ নেই। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের মতো কিছু মেয়ে কোনো দায়িত্ব পালন না করেও সম্পত্তিতে অধিকার ফলানোটা অভ্যাস করে ফেলেছ। মিনতি সাহা ভাবেননি মেয়েরা এভাবে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আর চোখে চেয়ে দেখেন মেয়েরা গয়না হাতে নিয়ে মুখ নিচু করে বসে আছে। মিলিকে ডেকে বলেন, সীতাহারটা রাখ এখানে, আর রান্নাঘরে গিয়ে চায়ের জল চাপা। আমি? হ্যাঁ তুই। বৌমা অনেক করেছে সকাল থেকে, ওরও বিশ্রামের দরকার। তুলি, তুই বরং চা খেয়ে রাতের ভাতটা বসিয়ে দিস। তিয়াশা শাশুড়ির মুখে এইসব কথা শুনে অবাক হয়ে যায়। প্রমথেশ মিষ্কি হেসে বউকে বলে, কত প্ল্যান করলে, প্যাঁচ কষলে, তারপর সব জলে গেল। উল্টে তোমাদের টিম ভেঙে যা তা কাণ্ড হয়ে গেল যে। মিলি রাখতে গিয়েও পারল না, নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে দাদা বৌদির সামনে। ওদের বাড়িতে আসা নতুন মেয়েটাকে হারানোর চক্করে হিংসায় অন্ধ হয়ে গিয়ে কখন যে নিজের শিকড় নিজেই উপড়ে ফেলার খেলায় মেতে উঠেছিল বুঝতেই পারেনি। আজ বাবা এভাবে মুখের সামনে আয়নাটা না ধরলে বুঝতেই পারতো না আয়নাতে শুধু মুখ নয়, মনটাও কখনো কখনো দেখা যায়। আর সেটা যে কবে এত কুৎসিত হয়ে উঠেছে। হাতে সীতাহারটা তিয়াশাকে ধরিয়ে দিয়ে বলে, এটা তোর গলায় বেশি মানাবে। তপনবাবুকে প্রমথেশ বলে, দাবার চালটা আপনি ভালোই দিয়েছেন। মুচকি হেসে জামাইকে বলেন, শোকেস থেকে তাহলে বোর্ডটা নামাও, একদান হয়ে যাক। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।